স্বার্থপর এই পৃথিবীতে রক্তের সম্পর্কের থেকেও অনেক সময় আত্মার সম্পর্ক অনেক বেশি মজবুত হয়ে যায়। যাকে আগে কখনোই দেখেননি কিংবা যার ব্যাপারে কখনো চিন্তাও করেননি, একদিন সেই মানুষটাই হয়ে ওঠে প্রাণের থেকে বেশি প্রিয়। আজকের ভিডিওটি এমনই একটা গল্পকে কেন্দ্র করে। আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি সম্প্রতি রিলিজ হওয়া মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি মানামি। মুভিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সারওয়ান্স, কৃতি শেট্টি এবং বিক্রম আদিত্য। তো আর কথা না বাড়িয়ে লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা এক বৃদ্ধ দম্পতিকে দেখতে পাই। এই দম্পতি তাদের একমাত্র ছেলের জন্মদিন সেলিব্রেট করছে, কিন্তু ছেলে তাদের কাছে নেই। তাদের ছেলে বিক্রম থাকে ইউকেতে। সেখানে বেশ উশৃঙ্খল জীবন তার। সারাদিন পার্টি আর মেয়েদের সাথে ফ্লার্টিং করেই দিন কেটে যায় বিক্রমের। বিক্রমের বাবা বিক্রমকে কল করে জন্মদিনের শুভেচ্ছা জানালে বিক্রম বলে, আমি পার্টিতে ব্যস্ত আছি। এরপর বিক্রমের মা ফোনটা নিয়ে কথা বলতে চাইলে বিক্রম মায়ের ভয়েস শুনে ফোনটা কেটে দেয়। এরপর সে মেয়েদের সাথে ফ্লার্টিং করতে শুরু করে। বাধ্য হয়ে বিক্রমের বাবা মা একাই বিক্রমের জন্মদিনটাকে সেলিব্রেট করে। কিছুক্ষণ পর বিক্রমের বন্ধু অনুরাগ বিক্রমকে কল করে। বিক্রম অনুরাগকে তার বার্থডে পার্টিতে আসতে বলেছিল, কিন্তু অনুরাগ জানায় তার স্ত্রী শান্তির বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট আজ, তাই আজকে আর্জেন্টলি ইন্ডিয়া চলে যেতে হবে তাকে। বিক্রম অনুরাগের পুরো কথা না শুনেই কলটা কেটে দেয় এবং মেয়েদের সাথে পার্টিতে ব্যস্ত হয়ে পড়ে। আর অনুরাগ শান্তিকে নিয়ে ইন্ডিয়ায় চলে যায়। পরদিন সকালে অনুরাগের ফোন থেকে বিক্রমের কাছে একটা কল আসছে। কলটা রয়েছে হায়দ্রাবাদের একজন পুলিশের। পুলিশ বিক্রমকে জানায় একটা অ্যাক্সিডেন্টে অনুরাগ এবং শান্তির মৃত্যু হয়েছে। বর্তমানে তাদেরকে হসপিটালে রাখা হয়েছে। কথাটা শুনে বিক্রম এক মুহূর্ত দেরি না করে ইন্ডিয়ায় চলে যায়। ফ্লাইটে বসে বিক্রম অনুরাগের কথা ভাবতে থাকে। কলেজ লাইফের বন্ধু তারা। বন্ধু হলেও দুজনের সম্পর্ক ছিল একদম ভাইয়ের মতো। একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। একটা সময় লন্ডনে স্কলারশিপ হয় অনুরাগের। বন্ধুর থেকে যেন দূরে থাকতে না হয়, তাই বিক্রমও অনুরাগের সাথেই লন্ডনে চলে যায়। অনুরাগের বাবা মা কেউ নেই। তার আপনজন বলতে একজনই, আর সেটা হচ্ছে বিক্রম। অনুরাগের কথা ভাবতে ভাবতে বিক্রম ইন্ডিয়ায় পৌঁছে যায়। এয়ারপোর্ট থেকে সে সরাসরি হসপিটালে চলে যায়। অনুরাগ এবং শান্তির ডেড বডি দেখে বিক্রম একেবারে ভেঙে পড়ে। বিক্রমের বাবাও হসপিটালে উপস্থিত ছিল। বিক্রমের বাবা বিক্রমকে দেখায় হসপিটালের এক কোণে বসে কাঁদছে অনুরাগের একমাত্র সন্তান খুশি। বয়স মাত্র 2 বছর তার। এতটুকু বাচ্চা বুঝতেও পারছে না তার বাবা মা আর এই পৃথিবীতে নেই। বিক্রম এর আগে কখনোই খুশিকে দেখেনি। বিক্রম খুশির কাছে যায়। খুশি তার ছোট্ট হাত দিয়ে বিক্রমের একটা আঙুল আঁকড়ে ধরে, কিন্তু বিক্রম নিজের আঙুল ছাড়িয়ে নিয়ে দূরে সরে যায়। কিছুক্ষণ পর শান্তির বেস্ট ফ্রেন্ড শুভ্রতা হসপিটালে চলে আসে। শুভ্রতা এসেই আগে খুশিকে কোলে তুলে নেয়। পরের দিন শুভ্রতা, বিক্রম এবং বিক্রমের বাবা খুশিকে নিয়ে ব্রিটিশ কনসুলেট জেনারেলের অফিসে যায়। খুশি যেহেতু ব্রিটিশ সিটিজেন, তাই খুশির কাস্টাডি নিয়ে কিছু কমপ্লিকেশন সৃষ্টি হয়েছে। কাউন্সিলর জানায় ব্রিটিশ আইন অনুযায়ী খুশির কাস্টাডি খুশির নানা নানিকে দেওয়া হবে। বিক্রমের বাবা বলে, আমরা খুশির নানা নানির সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সুব্রতা জানায় শান্তি অনুরাগকে বিয়ে করার পর থেকেই শান্তির বাবা মা শান্তির সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি। এমনকি খুশির জন্মের সময়ও শান্তির বাবা মা শান্তি কিংবা খুশিকে দেখতে আসেনি। সবটা জানানোর পরও সুব্রতা কাউন্সিলরকে বলে, খুশির দায়িত্ব আমি নিতে চাই। কাউন্সিলর বলে, আপনি যেহেতু লন্ডনে থাকেন, আপনি খুশিকে অ্যাডপ্ট করতে পারবেন, কিন্তু এর জন্য আপনাকে বিবাহিত হতে হবে। সুব্রতা বলে, আমি বিবাহিত নই, তবে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। 4 মাস পর বিয়ে। আমি যেভাবেই হোক আমার ফিয়োন্সেকে রাজি করাবো। কাউন্সিলর জানায় ব্রিটিশ সরকার এভাবে সিঙ্গেল কাউকে খুশির দায়িত্ব দেবে না। হয়তো খুশিকে কোনো চাইল্ড কেয়ার হোমে পাঠিয়ে দেওয়া হবে। বিক্রমের বাবা কাউন্সিলরকে রিকোয়েস্ট করে বলে কিছু একটা করতে, যেন খুশিকে চাইল্ড কেয়ার হোমে না পাঠায়। কাউন্সিলর চিন্তাভাবনা করে বলে, আপনার ছেলে বিক্রমও তো লন্ডন থেকে মাস্টার্স করেছে। বিক্রম এবং শুভ্রতা যদি খুশিকে নিয়ে অনুরাগ এবং শান্তির বাড়িতে থাকে, তাহলে আমি 3 মাসের সময় দিতে পারবো। এই 3 মাসের মধ্যে শুভ্রতাকে তার ফিয়োন্সির সাথে কথা বলে অ্যাডপশনের জন্য রাজি করাতে হবে, অথবা শান্তির বাবা মাকে বুঝিয়ে তাদেরকে খুশির অ্যাডপশনের জন্য রাজি করাতে হবে। নয়তো 3 মাস পর খুশিকে চাইল্ড কেয়ার হোমে পাঠিয়ে দেওয়া হবে। কাউন্সিলরের শর্ত অনুযায়ী বিক্রমের বাবা বিক্রমকে বুঝিয়ে শুভ্রতা এবং খুশির সাথে 3 মাস অনুরাগের বাড়িতে থাকতে বলে, কিন্তু বিক্রম এতে রাজি হয় না। অন্যদিকে শুভ্রতা কাউন্সিলরের কথা মতো অনুরাগের বাড়িতে থাকতে রাজি হয়, কিন্তু শুভ্রতার বাবা মা শুভ্রতাকে এর জন্য পারমিশন দেয় না।
সুব্রতার মা বলে, তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন যদি তুমি অন্য একটা ছেলের সাথে একই বাড়িতে থাকো, মানুষ অনেক বাজে কথা বলবে, হয়তো কার্তিকের পরিবার এসবের কারণে বিয়েটাও ভেঙে দিবে। সুব্রতা তখন বলে, তোমরা কিভাবে স্বার্থপরের মতো শুধু নিজের কথাই চিন্তা করছো? খুশি মাত্র 2 বছরের একটা বাচ্চা, ওর কথা কেউ একবারও ভাবছ না। এরপর সুব্রতা তার বাবাকে বলে, আমি প্রমিস করছি তোমাদের অসম্মান হয় এরকম কিছুই আমি করব না। খুব তাড়াতাড়ি আমি কার্তিককে রাজি করিয়ে খুশিকে অ্যাডপ্ট করে নেব। শেষ পর্যন্ত সুব্রতার বাবা মা রাজি হয়ে যায়। অন্যদিকে বিক্রমের বাবা বিক্রমকে রাজি করানোর অনেক চেষ্টা করে। বিক্রম যখন কোনোভাবেই রাজি হচ্ছিল না, তখন বিক্রমের বাবা বলে, তুমি কি চাও অনুরাগের মতো তার সন্তানও অনাথের মতো বাঁচুক? কথাটা বিক্রমের অনেক খারাপ লাগে। খুশি অনাথের মতো বড় হোক এটা বিক্রমও চায় না, তাই সে রাজি হয়ে যায়। ওইদিকে বিক্রমের বাবা বিক্রম এবং শুভ্রতাকে নিয়ে কাউন্সিলরের অফিসে যায়। সেখানে সমস্ত ফর্মালিটি কমপ্লিট করে বিক্রম এবং শুভ্রতা খুশিকে নিয়ে লন্ডনে চলে যায়। অনুরাগের বাড়িতে পৌঁছানোর পর বিক্রম খেয়াল করে হলরুমে অনুরাগের সাথে বিক্রমের অসংখ্য ছবি টানানো। বিক্রম বুঝতে পারে খুশি কেন ওইদিকে বিক্রমের আঙুল আঁকড়ে ধরেছিল ওই দিন। বিক্রম কখনো খুশিকে না দেখলেও খুশি বিক্রমের ছবি দেখেই বড় হয়েছে, তাই সে বিক্রমকে নিজের আপনজনই ভাবে। এদিকে নিজের বাড়িতে ফিরে খুশি অনেক আনন্দিত হয়। সে পুরো বাড়ি ছোটাছুটি করতে থাকে। খুশি বাড়ির প্রতিটি রুমে গিয়ে তার মা বাবাকে খুঁজতে থাকে। ব্যাপারটা বুঝতে পেরে শুভ্রতা খুশির কাছে গিয়ে তার সাথে খেলতে শুরু করে, যেন খুশি কিছু সময়ের জন্য তার বাবা মায়ের কথা একদম ভুলে যায়। এরপর শুভ্রতা বিক্রমকে জানায় অনুরাগ এবং শান্তির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা উচিত। সে বিক্রমকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে বলে। বিক্রম লিস্ট নিয়ে বাইরে চলে যায় এবং তার বন্ধুর সাথে ড্রিঙ্কস করতে শুরু করে। বিক্রম তার বন্ধুকে বলে, আমি খুশির দায়িত্ব নিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে খুশির দেখাশোনা করব। আমি এমন একটা মানুষ যে নিজেরই খেয়াল রাখতে পারি না, একটা ছোট বাচ্চার খেয়াল কিভাবে রাখবো আমি? এসব ভাবতে ভাবতে অনেক রাত পর্যন্ত ড্রিঙ্ক করে বিক্রম। এরপর মধ্যরাতে বাড়ি ফিরে গেলে শুভ্রতা বিক্রমের উপর অনেক রাগারাগি করে। বিক্রম শুভ্রতাকে থামিয়ে দিয়ে বলে, তুমি আমার ওয়াইফ না, যেভাবে আমার উপর চেঁচামেচি করবে। শুভ্রতা বলে, তোমার সাথে এই বাড়িতে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়তো ভুল হয়ে গেছে আবার। বিক্রম তখন ড্রাঙ্কড থাকায় কোনো জবাব না দিয়ে উল্টাপাল্টা আচরণ করতে থাকে। এসব দেখে শুভ্রতা প্রচুর বিরক্ত হয়। পরের দিন অনুরাগ এবং শান্তির অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়। অনুরাগ এবং শান্তির পরিচিত সবাই শোক প্রকাশ করার জন্য উপস্থিত হয়। এখানে আমরা অনুরাগের বিজনেস পার্টনার জোসেফকে দেখতে পাই। জোসেফ বিক্রম এবং শুভ্রতার কাছে নিজের পরিচয় দিয়ে বলে, তোমাদের মতো ফ্রেন্ড থাকা আসলে ভাগ্যের ব্যাপার। এরপর জোসেফ বিক্রমকে বলে, অনুরাগের সাথে পার্টনারশিপে যে রেস্টুরেন্টের বিজনেস আছে সেটার ব্যাপারে তোমার সাথে আলোচনা করা প্রয়োজন, ফ্রি হয়ে আমার সাথে দেখা করবে। বিক্রম তখন সম্মতি জানায়। এরপর রাতের বেলা বিক্রম এবং শুভ্রতা খুশির দেখাশোনা নিয়ে ডিসকাস করে। বিক্রম বলে, আমি দিনের বেলা অনেক বিজি থাকি, সকালে কলেজে যেতে হয়, বিকেলে অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে, ক্লায়েন্টদের সাথে মিটিং করতে হয়। যদিও বিক্রমের প্রতিটা কথা মিথ্যা। সারাদিন ড্রিঙ্কস করা আর মেয়েদের সাথে ফ্লার্ট করা ছাড়া বিক্রমের আর তেমন কোনো কাজ নেই। বিক্রমের এত অজুহাত শুনে শুভ্রতা অনেক বিরক্ত হয়। শুভ্রতা বলে, আমার অফিস টাইম 9টা থেকে 6টা পর্যন্ত, তাই দিনের বেলা তুমি খুশির খেয়াল রাখবে, রাতের বেলা আমি খেয়াল রাখবো। পরদিন সকালে শুভ্রতা বিক্রম এবং খুশির জন্য খাবার তৈরি করে রেখে অফিসে যায়। যাওয়ার আগে খুশির খেয়াল রাখতে বলে। বিক্রম বলে, খুশিকে নিয়ে চিন্তা করতে হবে না, খুশি আমার সাথে ভালোই থাকবে। শুভ্রতা বলে, আমি খুশিকে নিয়ে চিন্তিত নেই, তোমাকে নিয়ে চিন্তিত। এরপর শুভ্রতা চলে যাওয়ার পর বিক্রম খুশিকে বলে, আমরা দুজনেই ছেলে, মেয়েদের কথা মতো চলার কোনো প্রয়োজন নেই, আমরা স্বাধীনভাবে থাকবো, তোমার যখন ইচ্ছা খেলবে, যখন ইচ্ছা খাবে, কেউ তোমাকে বাধা দেবে না। এসব বলে বিক্রম বিয়ারের বোতলটা নিয়ে টিভিতে ক্রিকেট ম্যাচ দেখতে বসে পড়ে। সে সারাদিন খুশির কোনো খেয়ালই রাখে না। সন্ধ্যার পর শুভ্রতা অফিস থেকে ফিরে দেখে পুরো বাড়ি এলোমেলো, খুশির প্রতিটি খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর খুশি ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠার পর খুশি প্রচুর কান্নাকাটি করতে শুরু করে। শুভ্রতা বিক্রমের কাছে জানতে চায় যে সে খুশির সাথে কি করেছে যে খুশি এভাবে চিৎকার করে কাঁদছে। বিক্রম বলে, আমি কিছুই করিনি। শুভ্রতা জিজ্ঞেস করে, খুশি কি খেয়েছে? বিক্রম জানায়, চিপস এবং বিস্কুট খেয়েছে। শুভ্রতা অনেক রাগারাগি করে বলে, তোমার কি কোনো কমন সেন্স নেই? এতটুকু বাচ্চাকে কেউ চিপস খেতে দেয়? বিক্রম বলে, ঠিক আছে, এখন থেকে আমিও কি গুগলে সার্চ করে শিখে নেব কিভাবে বাচ্চাদের যত্ন করতে হয়। এরপর ওরা খুশিকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর খুশিকে চেক আপ করেই বলে, তোমরা খুশির বাবা নও, তাই না? এই কারণে ঠিকমতো খেয়াল রাখছো না খুশির। ডক্টর আরও বলে, তোমরা 2 দিন থেকে খুশির ডায়াপার চেঞ্জ করনি। এরপর ডক্টর জানতে চায়, খুশি কতদিন আগে গোসল করেছে।
সুব্রতা এবং বিক্রম কেউই কোনো জবাব দিতে পারে না। দুজনেই তখন একে অপরকে দোষারোপ করতে শুরু করে। ডক্টর ওদেরকে থামিয়ে খুশির জন্য কিছু মেডিসিন দেয় এবং খুশির ডেইলি রুটিন ওদের দুজনকে ভালোভাবে বুঝিয়ে বলে। পরের দিন সুব্রতা অফিসে যাওয়ার পর বিক্রম ভালোভাবে খুশির খেয়াল রাখার চেষ্টা করে, কিন্তু তারপরেও খুশি অসুস্থ হয়ে পড়ে। তাই বিক্রম সিদ্ধান্ত নেয় সুব্রতা অফিস থেকে ফিরলে খুশিকে নিয়ে আবারও ডক্টরের কাছে যাবে। কিন্তু সুব্রতার অফিস থেকে ফিরতে দেরি হচ্ছিল, তাই বিক্রম খুশিকে নিয়ে একাই ডক্টরের কাছে চলে যায়। এর মাঝে বিক্রমের বাবা কল করে। খুশির ব্যাপারে জানতে চাইলে বিক্রম বলে, খুশি প্রচুর বিরক্ত করে, আমার পক্ষে ওর দেখাশোনা করা সম্ভব নয়। বিক্রমের বাবা বিক্রমকে বলে, আমি শান্তির বাবা মায়ের সাথে কথা বলেছি, শান্তির বাবা এখনও শান্তির উপর রেগে আছে। তবে শান্তির মা খুশির ব্যাপারে জানার পর অনেক চিন্তিত হয়ে পড়েছে। শান্তির বাবা রাজি না হওয়া পর্যন্ত তোমাকে খুশির দেখাশোনা করতেই হবে। বিক্রমের বাবা আরও জানায়, শান্তির মা খুশির সাথে কথা বলতে চায়। বিক্রমের বাবা শান্তির মায়ের ফোন নম্বর বিক্রমকে দেয়। এরপর হসপিটালে পৌঁছানোর পর বিক্রম খুশিকে ডক্টরের চেম্বারে রেখে শান্তির মাকে কল করে। শান্তির মা খুশির ব্যাপারে জানতে চাইলে বিক্রম বলে, আমরা ওর দেখাশোনা করছি, কিন্তু ওর বাবা মায়ের অভাব আমরা পূরণ করতে পারবো না। আপনি খুশির নানি, একমাত্র আপনিই পারবেন খুশির মায়ের অভাব পূরণ করতে। খুশি অনেক অসুস্থ হয়ে পড়েছে। ওকে হসপিটালে অ্যাডমিট করিয়েছি, ডক্টর ওকে ইনজেকশন দিয়েছে। খুশির অবস্থা অনেক সিরিয়াস, আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। এসব বলে বিক্রম কল কেটে দেয়। আসলে খুশি এত বেশি অসুস্থ নয়। বিক্রম খুশির নানিকে বাড়িয়ে বাড়িয়ে বলেছিল যেন খুশির নানি এসে খুশিকে নিয়ে যায়, তাহলে সে খুশির দায়িত্ব থেকে মুক্ত হবে। এর মাঝে ডক্টর খুশিকে নিয়ে চলে আসে। ডক্টর জানায় খুশির জ্বর হয়েছে। বিক্রম বলে, আমি ভালোভাবে খেয়াল রাখবো খুশির, আর জ্বর হবে না। এরপর হসপিটাল থেকে বের হয়ে বিক্রম খুশিকে ট্যাক্সিতে বসিয়ে একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সুব্রতা চলে আসে। সুব্রতা বিক্রমের কাছে জানতে চায় খুশি কোথায়। বিক্রম পেছনে ফিরে তাকাতেই দেখে ড্রাইভার খুশিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। বিক্রম এবং সুব্রতা অন্য একটা গাড়িতে উঠে ওই ট্যাক্সি থেকে ফলো করতে শুরু করে। এই পর্যায়ে আমরা জানতে পারি খুশিকে কিডন্যাপ করিয়েছে অনুরাগের বিজনেস পার্টনার জোসেফ। ট্যাক্সির ড্রাইভার জোসেফকে কল করে বলে, আমি খুশিকে কিডন্যাপ করেছি, এখন কি করব? জোসেফ বলে, ওকে একেবারে শেষ করে দাও। এরপর জোসেফ উপরের দিকে তাকিয়ে অনুরাগকে উদ্দেশ্য করে বলে, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি যা করেছি বিজনেসের জন্য করছি। মূলত পার্টনারশিপের বিজনেস হওয়ায় অনুরাগের মৃত্যুর পর অনুরাগের শেয়ারের মালিকানা পাবে খুশি। তাই জোসেফ খুশিকে শেষ করে দিতে চাচ্ছে, যেন পুরো বিজনেস সে একাই আত্মসাৎ করতে পারে। জোসেফের অর্ডার পাওয়ার পর কিডন্যাপার খুশিকে তাদের আস্তানায় নিয়ে যায়। বিক্রমও কিডন্যাপারকে ফলো করে সেখানে পৌঁছে যায়। বিক্রম একা কিডন্যাপারের পুরো গ্যাংয়ের সাথে লড়াই করে খুশিকে উদ্ধার করে। এরপর বাসায় ফিরে বিক্রমের উপর রাগারাগি করে বলে, তোমাকে বিশ্বাস করে খুশিকে তোমার সাথে যেতে দেওয়াই ভুল হয়েছে আমার। তোমার মতো একটা অপরিচিত ছেলের সাথে একই বাড়িতে আমি থাকতে রাজি হয়েছি শুধুমাত্র তোমার সাথে অনুরাগ এবং শান্তির বন্ধুত্বের কারণে। অনুরাগ এবং শান্তি দুজনেই তোমাকে অনেক বেশি বিশ্বাস করত, কিন্তু তুমি তাদের সেই বিশ্বাসের যোগ্য নও। বিক্রম সুব্রতার কথায় কোনো জবাব না দিয়ে খুশির কাছে গিয়ে ক্ষমা চায়। এর পরের দিন থেকে বিক্রম পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। সে মন থেকে খুশির যত্ন করতে শুরু করে। একজন দায়িত্ববান পিতার মতো খুশির ছোট বড় প্রতিটি বিষয়ের খেয়াল রাখতে থাকে। এসবের মাঝে একদিন অসাবধানতাবশত বিক্রম সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়। বিক্রম হাতে এবং পায়ে ভালোভাবে আঘাত পেয়েছে। বিক্রমের এই অবস্থা দেখে বিক্রমের মা ইন্ডিয়া থেকে রামু নামের এক ব্যক্তিকে পাঠায় বিক্রমের কাজে সাহায্য করার জন্য। রামু আসার পর বিক্রমের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে রামু কিছু নোটিশ পেপার খুঁজে পায়। সুব্রতা পেপারগুলো চেক করে জানায় এগুলো অনুরাগের রেস্টুরেন্টের কোর্ট নোটিশ। মূলত অনুরাগ রেস্টুরেন্টের জন্য লোন নিয়েছিল। সময় মতো সমস্ত লোন পরিশোধ করতে না পারলে ব্যাংক কর্তৃপক্ষ অনুরাগের রেস্টুরেন্ট বাজেয়াপ্ত করে নেবে। সবকিছু শুনে বিক্রম বলে, আমার মনে হয় এখন আমাদের রেস্টুরেন্টের দায়িত্ব বুঝে নেওয়ার সময় হয়ে গেছে। বিক্রম এবং সুব্রতা অনুরাগের রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্ট আগে থেকেই অনুরাগের বিজনেস পার্টনার জোসেফ উপস্থিত ছিল। যদিও রেস্টুরেন্ট প্রায় 6 মাস ধরে বন্ধ, কিন্তু বিক্রম এবং সুব্রতা আসবে জানতে পেরে জোসেফ আগেই চলে এসেছে। সুব্রতা জোসেফের সাথে লোনের ব্যাপারে কথা বলতে গেলে জোসেফ বলে, অনুরাগকে আমি অনেকবার নিষেধ করেছিলাম লোন নিতে, কিন্তু আমার কথা শোনেনি, বাড়ি বন্ধক রেখে লোন নিয়েছে। এখন লোন পরিশোধ না করলে ব্যাংক কর্তৃপক্ষ অনুরাগের বাড়িটা দখল করে নেবে। এমনটা হলে খুশির আর কোনো আশ্রয় থাকবে না। এরপর অনুরাগ সুব্রতার কাছে প্রস্তাব দিয়ে বলে, রেস্টুরেন্টে অনুরাগের যে শেয়ার আছে সেটা যদি আমার নামে করে দেওয়া হয়
তাহলে আমি লোন পরিশোধ করার ব্যবস্থা করব। এতে করে অনুরাগের বাড়িটা সেফ থাকবে। শুভ্রতা বলে, আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত জানাবো। এরপর বাসায় ফেরার সময় শুভ্রতা বিক্রমকে বলে, আমার মনে হয় জোসেফ লোকটা খুব একটা ভালো না। বিক্রম বলে, প্রথম দিন থেকেই ওকে আমার সন্দেহ হয়। শুভ্রতা বলে, তোমার সন্দেহ হয়তো ঠিক, জোসেফ হয়তো পুরো রেস্টুরেন্ট দখল করার জন্যই কোর্টে নোটিশ পাঠিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখানে বিক্রম এবং শুভ্রতা ডিসকাস করে সিদ্ধান্ত নেয় ওরা নতুন করে রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইন করবে এবং রেস্টুরেন্টটা আবারও ওপেন করবে। যেই ভাবার সেই কাজ। পরের দিনই ওরা রেস্টুরেন্টের কাজ শুরু করে দেয়। জোসেফ শুরু থেকেই শুভ্রতা এবং বিক্রমের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু বিক্রম এবং শুভ্রতা জোসেফকে একদমই পাত্তা দেয় না। শুভ্রতা রেস্টুরেন্টের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য একজন অ্যাক্টরের স্যুট করানোর প্ল্যান করে, কিন্তু জোসেফ কৌশলে সেই অ্যাক্টরকে রেস্টুরেন্টে আসতে নিষেধ করে দেয়। তখন অ্যাড ফিল্ম ডিরেক্টর শুভ্রতাকে পরামর্শ দেয় যে হিরোর পরিবর্তে চাইলে বিক্রম নিজেই এই অ্যাড শ্যুট করতে পারবে। ডিরেক্টরের পরামর্শ অনুযায়ী বিক্রম অ্যাড শ্যুট করেন। সবাই যখন শুটিং নিয়ে ব্যস্ত, তখন জোসেফ খুশিকে হত্যা করার জন্য একটা ভয়ানক প্ল্যান করে। জোসেফ রেস্টুরেন্টের কিচেনের গ্যাস লিক করে দেয়। এরপর কৌশলে খুশিকে কিচেনের ভেতরে পাঠিয়ে দেয়। রেস্টুরেন্টের শেফও তখন চুলায় আগুন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। লাইটার জ্বালানোর সাথে সাথে বিস্ফোরিত হয়ে যাবে কিচেন, কিন্তু শেফ লাইটার জ্বালানোর আগ মুহূর্তেই বিক্রম কিচেনে চলে যায়, যার কারণে ভয়ানক এই বিপদ থেকে বেঁচে যায় খুশি। রেস্টুরেন্টের সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর অল্প সময়ের মধ্যেই রেস্টুরেন্ট বিজনেস খুব ভালোভাবে চলতে শুরু করে। নিজেদের সাফল্যের জন্য বিক্রম এবং শুভ্রতা রেস্টুরেন্টে পার্টির ব্যবস্থা করে। সব আনন্দ আয়োজনের মাঝেও অনুরাগের কথা ভেবে বিক্রমের অনেক মন খারাপ হয়ে যায়। বিক্রম ড্রিঙ্কস করতে করতে আনমনে অনুরাগের সাথে কথা বলতে শুরু করে। বিক্রমের একজন বন্ধু বিক্রমকে বাসায় যেতে বললে বিক্রম তার কথায় পাত্তা না দিয়ে জানায় সে শুভ্রতাকে ভালোবেসে ফেলেছে। সে বাকি জীবনটা শুভ্রতার সাথেই কাটাতে চায়। এসবের মাঝে জোসেফ চলে আসে এবং বিক্রমকে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যেতে বলে। বিক্রম কোনো জবাব না দিয়ে জোসেফ এবং তার লোকজনদেরকে মারধর করতে শুরু করে, কারণ বিক্রম জেনে গিয়েছিল খুশিকে কিডন্যাপ করা এবং গ্যাস লিক করে হত্যা করার চেষ্টা দুটোরই প্ল্যান জোসেফ করেছিল। বিক্রম জোসেফকে খুব বাজেভাবে আহত করে। এরপর সে আবারও ড্রাঙ্কড অবস্থায় তার বন্ধুকে বলতে শুরু করে খুশি এবং শুভ্রতাকে নিয়ে সে একটা পারফেক্ট ফ্যামিলি তৈরি করতে চায়। শুধু তাই নয়, বিক্রম ওই মুহূর্তেই শুভ্রতাকে প্রপোজ করারও সিদ্ধান্ত নেয়। বিক্রম ফুল নিয়ে শুভ্রতার সামনে দাঁড়িয়ে ড্রাঙ্কড অবস্থাতেই শুভ্রতাকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু শুভ্রতা কোনো জবাব দেওয়ার আগেই শুভ্রতার ফিউন্সি কার্তিক উপস্থিত হয়। শুভ্রতা কার্তিকের সাথে বিক্রমের পরিচয় করিয়ে দেয়। কার্তিককে দেখেই বিক্রম সেন্সলেস হয়ে নিচে পড়ে যায়। পরের দিন সকালে বিক্রমের ঘুম ভেঙে গেলে বিক্রম তার রুমে কার্তিককে দেখতে পায়। গত রাতে ড্রাঙ্কড অবস্থায় থাকায় রাতের ঘটনা একদমই ভুলে গিয়েছিল বিক্রম। রুমের ভেতরে কার্তিককে দেখে বিক্রম ভাবে সে ভুলবশত অন্য কারো বাসায় চলে এসেছে। তখন কার্তিক বিক্রমকে শান্ত করে বলে, এটা তোমার রুম, বরং আমি এই বাসায় বেড়াতে এসেছি। বিক্রম প্রথমে বুঝতে পারছিল না ছেলেটাকে। পরে যখন রাতের ঘটনা বিক্রমের মনে পড়ে যায়, সে অনেকটাই শকড হয়ে যায়। এদিকে শুভ্রতা বিক্রমের গত রাতের কথাগুলো একদমই সিরিয়াসলি নেয় না। শুভ্রতা ভাবে বিক্রম ড্রাঙ্কড অবস্থায় উল্টাপাল্টা কথা বলেছে। সকালবেলায় বিক্রম নিজের রুম থেকে বেরিয়ে আসলে শুভ্রতা বিক্রমকে বলে, কার্তিক যেহেতু খুশিকে দেখতে এসেছে, আমার মনে হয় আমাদের বিয়ের পর কার্তিক খুশিকে অ্যাডপ্ট করার জন্য রাজি হয়ে যাবে। শুভ্রতার কথা শুনে বিক্রম কিছুটা হতাশ হয়ে বলে, আমি যদি জানতাম আমি ড্রিঙ্কস করলে কার্তিক আসবে, তাহলে আরও আগেই ড্রিঙ্কস করে ওকে নিয়ে আসতাম। অন্যদিকে কার্তিক বাসা থেকে বের হতেই দেখে পাশের বাড়িতে গায়ে হলুদের ফাংশন হচ্ছে। পাশের বাড়িতে এত বড় ফাংশন হচ্ছে, কিন্তু বিক্রম কিংবা শুভ্রতাকে কেউ ইনভাইট করেনি। এটা ভেবে কার্তিক কিছুটা অবাক হয়। কার্তিক বিনা ইনভাইটেশনেই ফাংশন এনজয় করতে চলে যায়। এটা দেখে বিক্রম কিছুটা ঘাবড়ে যায়। মূলত যে মেয়েটির গায়ে হলুদ হচ্ছে সে বিক্রমের এক্স। ওদের মধ্যকার রিলেশন খুব বেশি দিনের না হলেও ওরা একসাথে অনেক সময় কাটিয়েছে। বিক্রম তার স্বভাব মতো এক মেয়ের সাথে খুব বেশি দিন কমিটমেন্ট থাকতে পারে না, তাই সাবিতা নামের এই মেয়েটিকে অল্প দিনে বিক্রম ধোঁকা দিয়েছিল। বিক্রম এবং সাবিতার রিলেশনের ব্যাপারটা সাবিতার ফ্যামিলিও জেনে গিয়েছিল, যার কারণে ওরা বিক্রম কিংবা শুভ্রতাকে বিয়েতে ইনভাইট করেনি। এদিকে সাবিতার বাবা দূর থেকে বিক্রমকে দেখে ভাবে বিক্রম হয়তো তার মেয়ের বিয়েতে কোনো ঝামেলা সৃষ্টি করবে, তাই টেনশনে তার প্যানিক অ্যাটাক হয়। কার্তিক প্রাথমিক চিকিৎসা দিয়ে সাবিতার বাবাকে সুস্থ করে তোলে। কার্তিকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সাবিতার বাবা সাবিতার বিয়ের বাকি ফাংশনগুলোতে কার্তিক এবং শুভ্রতাকে ইনভাইট করে। এর পরের দিন সাবিতার বাড়িতে সঙ্গীত ফাংশনের আয়োজন করা হয়।
ওই ফাংশনে বাকি গেস্টদের মতো কার্তিক এবং শুভ্রদা উপস্থিত ছিল। ফাংশনে বিনা ইনভাইটেশনে বিক্রমও চলে যায়। সে নাচ গান হই হুল্লোড় করে পুরো ফাংশন মাতিয়ে তোলে। সাবিতা বারবার ভয় পাচ্ছিল বিক্রমের কারণে হয়তো তার বিয়েটা ভেঙে যাবে, কিন্তু বিক্রম বিয়ে ভেঙে যাওয়ার মতো কিছুই করে না। পরের দিন সাবিতা তার ফ্রেন্ডসদের সাথে বিয়ের শপিং করার জন্য শপিং মলে যায়। সেখানে সাবিতা ড্রেস ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমে গেলে বিক্রমও সেখানে ঢুকে পড়ে। বিক্রম তার অতীতের কৃতকর্মের জন্য সাবিতার কাছে ক্ষমা চায়, কিন্তু বিক্রম যখন ট্রায়াল রুম থেকে বের হয় সাবিতার ফিয়ান্সি বিক্রমকে দেখে ফেলে, যার ফলে সাবিতার ফিয়ান্সি সাবিতাকে ভুল বুঝে এবং রাগ করে বিয়েটা ভেঙে দেয়। এসবের কারণে সাবিতা প্রচণ্ড রেগে যায় এবং বিক্রমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিক্রমের অর্থাৎ অনুরাগের বাড়িতে চলে যায়। সাবিতা জানত বিক্রম শুভ্রদাকে পছন্দ করে, তাই সে ইচ্ছে করেই এমন একটা সিন ক্রিয়েট করে যেন শুভ্রদা মনে করে বিক্রমের সাথে সে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। সাবিতার প্ল্যান সফল হয়। শুভ্রদা এবং কার্তিক বিক্রম এবং সাবিতাকে এক রুমে দেখে ফেলে। এসব কিছুর পর শুভ্রদা চিন্তিত হয়ে পড়ে, আর বিক্রমের মতো একজন চরিত্রহীন ছেলের সঙ্গে কার্তিক কিছুতেই শুভ্রদাকে থাকতে দেবে না। তাই শুভ্রদা কৌশলে কিছুদিনের জন্য বিক্রমকে বাইরে পাঠানোর প্ল্যান করে। শুভ্রদার কথা অনুযায়ী বিক্রম ব্যাগ প্যাক করে শহরের বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু বিক্রম বাসা থেকে বের হওয়ার সাথে সাথে চাইল্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন অফিসার খুশির ইনস্ক্রিপশনের জন্য উপস্থিত হয়। যেহেতু ব্রিটিশ কাউন্সিলর খুশির দেখাশোনার দায়িত্ব বিক্রম এবং শুভ্রদাকে দিয়েছে, তাই খুশিকে নিয়ে বিক্রম এবং শুভ্রদার একই বাড়িতে থাকা বাধ্যতামূলক। এই কারণে বিক্রম তার লাগেজ নিয়ে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং অফিসারকে বুঝতেই দেয় না যে শহরের বাইরে যাচ্ছিল সে। বাড়ির ভেতরে ঢুকে অফিসার বিক্রম এবং শুভ্রদাকে জানায় খুশির বাবা মা খুশিকে নিয়ে ট্যুরে যাওয়ার প্ল্যান করেছিল। খুশির মানসিক বিকাশের জন্য তাকে ওই ট্যুরে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। মূলত খুশির বাবা মা খুশিকে হট এয়ার বেলুন ফেস্টিভ্যালে নিয়ে যেতে চেয়েছিল। অফিসারের কথা মতো বিক্রম এবং শুভ্রদা খুশিকে নিয়ে ফেস্টিভ্যালে যেতে রাজি হয়। শুভ্রদা অফিসারের কাছে জানতে চায় ওদের সাথে কার্তিককে নিয়ে যেতে পারবে কিনা। অফিসার বলে ট্যুর যেহেতু আপনাদের নিজস্ব খরচে হবে, আপনারা যাকে ইচ্ছা নিয়ে যেতে পারবেন। পরের দিন ওরা সবাই খুশিকে নিয়ে ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা হয়। একজন ট্যুর গাইড ওদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করে। পথে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় হঠাৎ শুভ্রদার গলায় খাবার আটকে যায়, যার ফলে শুভ্রদা অনবরত কাশতে শুরু করে। শুভ্রদাকে এই অবস্থায় দেখে ছোট্ট খুশি চিন্তিত হয়ে পড়ে। সে চিৎকার করে শুভ্রদাকে মা বলে ডাকতে শুরু করে। খুশির মুখে মা ডাক শুনে শুভ্রদা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু বিক্রমের কিছুটা হিংসা হয়, কারণ সেও খুশিকে অনেক ভালোবাসে, কিন্তু খুশি কখনোই তাকে বাবা বলে ডাকেনি। বিক্রম খুশির সামনে ইচ্ছে করে কাশতে শুরু করে যেন খুশি তাকেও বাবা বলে ডাকে, কিন্তু বিক্রমের প্ল্যানটা ফেল হয়ে যায়। অন্যদিকে খুশি শুভ্রদাকে মা বলে ডাকার পর শুভ্রদা অনেক আনন্দিত হওয়ায় কার্তিক সিদ্ধান্ত নেয় সে খুশিকে অ্যাডাপ্ট করবে। কার্তিক যখন শুভ্রদাকে এই ব্যাপারে জানায় শুভ্রদা আরও বেশি আনন্দিত হয়ে যায়। রাতের বেলা বিক্রম ট্যুর গাইড মেয়েটার সাথে পার্টি করতে একটা বারে যায়। সেখানে বিক্রম অনেক ড্রিঙ্কস করে। বিক্রমের মাতাল অবস্থার সুযোগ নিয়ে মেয়েটা ওদের সমস্ত ব্যাগ এবং টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। শুধু তাই নয়, বিক্রমের ফোনটা পর্যন্ত চুরি করে নেয় সে। মেয়েটা সমস্ত টাকা পয়সা নিয়ে যাওয়ায় ওরা অনেক বিপদে পড়ে যায়। টাকা পয়সা ছাড়া ওরা না তো ফেস্টিভ্যালে পৌঁছাতে পারবে আর না পারবে বাড়ি ফিরে যেতে। কোনো উপায় না পেয়ে কার্তিক বলে আমরা হেঁটে হেঁটে আশেপাশের কোনো রেল স্টেশনে যাব, এরপর সেখান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য কোনো একটা ব্যবস্থা করব। বিক্রম বলে আমরা যেহেতু এত দূর চলে এসেছি, খুশিকে হট এয়ার বেলুন না দেখিয়ে বাড়িতে ফিরে যাব না। বিক্রমের কথা শুনে শুভ্রদা অবাক হয়ে বলে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই, আমরা কিভাবে ফেস্টিভ্যালে যাব? বিক্রম বলে ইচ্ছা থাকলে কোনো না কোনোভাবে উপায় হয়ে যাবে। এরপর বিক্রম, শুভ্রদা, কার্তিক এবং খুশিকে নিয়ে হাইওয়েতে চলে যায়। দূর থেকে একটা গাড়ি আসতে দেখে বিক্রম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়িটা থামানোর চেষ্টা করে। বিক্রমকে এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়িতে থাকা বৃদ্ধ কাপল গাড়ি থেকে নেমে বিক্রমকে বকাঝকা করতে শুরু করে। কাকতালীয়ভাবে এই কাপলটা হট এয়ার বেলুন ফেস্টিভ্যালে যাচ্ছিল। বিক্রম ওদের কাছে হেল্প চাইলে ওই বৃদ্ধ কাপল সদয় হয়ে ওদেরকে নিয়ে যেতে রাজি হয়। বৃদ্ধ কাপলের সাথে ওরা হট এয়ার বেলুন ফেস্টিভ্যালে পৌঁছে যায়, কিন্তু হট এয়ার বেলুনে ট্রাভেল করার জন্য টিকিটের প্রয়োজন। ওদের কাছে টিকিট কেনার মতো কোনো টাকা ছিল না, তাই ওরা দূর থেকেই খুশিকে এয়ার বেলুন দেখাচ্ছিল। এটা দেখে বৃদ্ধ দম্পতি নিজেদের টিকিট বিক্রম এবং শুভ্রদাকে দেয় যেন ওরা খুশিকে নিয়ে এয়ার বেলুনে ট্রাভেল করতে পারে। শুভ্রদা বৃদ্ধার কাছে জানতে চায় আপনারা কেন নিজেদের টিকিট আমাদেরকে দিয়ে দিচ্ছেন? বৃদ্ধা বলে তোমরা এই বাচ্চাটার জন্য এত স্যাক্রিফাইস করছো, আমরা কি শুধু একটা টিকিট গিফট করতে পারি না?
বৃদ্ধ দম্পতির এমন সদয় আচরণে শুভ্রদা এবং বিক্রম অনেক খুশি হয়। বৃদ্ধা কাপলকে ধন্যবাদ দিয়ে ওরা খুশিকে নিয়ে এয়ার বেলুনের উঠে পড়ে। আকাশের বুকে ভাসতে ভাসতে সুন্দর কিছু মুহূর্ত কাটায় ওরা তিনজন। এরপর ওরা কাছের একটা রেল স্টেশনে চলে যায়। স্টেশনে পৌঁছাতেই ওরা ওদের হারিয়ে যাওয়া ব্যাগগুলো দেখতে পায়। আসলে যে মেয়েটি ব্যাগগুলো চুরি করেছিল সে পরবর্তীতে নিজের অনুশোচনা বোধের কারণেই ব্যাগগুলো স্টেশনে রেখে চলে গেছে। ব্যাগগুলোর সাথে মেয়েটা বিক্রমের জন্য একটা নোটও রেখে দিয়েছিল। সবকিছু ফিরে পেয়ে বিক্রম খুব খুশি হয়, কিন্তু কার্তিক বিক্রমের প্রতি প্রচুর বিরক্ত হয়। কার্তিক বিক্রমকে দোষারোপ করে বলতে শুরু করে, আমাদের সাথে যা কিছু ঘটেছে এইসবের জন্য একমাত্র তুমিই দায়ী। তোমার দায়িত্বহীনতার কারণেই আমাদেরকে এভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে। তোমার মতো দায়িত্বজ্ঞানহীন ছেলে কখনোই খুশির খেয়াল রাখতে পারবে না। আজ থেকে খুশির ব্যাপারে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার। আজ থেকে খুশির বাবা মা আমরা। কার্তিকের এসব কথা শুনে বিক্রম অনেক রেগে যায়, আর তখন দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। এরপর বাড়িতে ফিরে বিক্রম নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। নিজেকে দায়িত্ববান পুরুষ প্রমাণ করার জন্য জব ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি নেয় বিক্রম। মূলত সে কার্তিককে দেখিয়ে দিতে চাচ্ছিল খুশির দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা তারও আছে। বিক্রমকে জব ইন্টারভিউর জন্য রেডি হতে দেখে কার্তিক ঠাট্টা করতে শুরু করে। কথায় কথায় সে বিক্রমের ফাইল খুলে দেখে বিক্রমের শিক্ষাগত যোগ্যতা কতটুকু। ফাইল চেক করতেই কার্তিক অবাক হয়ে যায়, কারণ বিক্রম নিউরোলজি নিয়ে থিসিস করছে। খুব শীঘ্রই সে এখন নিউরোসার্জেন্ট হবে। কার্তিক বিক্রমের প্রশংসা করতে শুরু করলে বিক্রম তাকে পাত্তা না দিয়ে ইন্টারভিউর জন্য বের হয়ে যায়। প্রথম ইন্টারভিউতেই বিক্রমের জব কনফার্ম হয়ে যায়। বিক্রম কোম্পানির ওনারের কাছে প্রথম মাসের বেতন অ্যাডভান্স চায়। ওনার অ্যাডভান্স চাওয়ার কারণ জানতে চাইলে বিক্রম বলে, আজ আমার ছেলের জন্মদিন, আমি নিজের টাকায় আমার ছেলের জন্মদিনটা সেলিব্রেট করতে চাই। কোম্পানির ওনার রাজি হয়ে যায়। এরপর বিক্রম খুশির জন্য অনেক শপিং করে বাসায় ফেরে, কিন্তু বাসায় বিক্রমের জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল। বিক্রম বাসায় ঢুকেই দেখে খুশির নানা নানি চলে এসেছে। খুশির নানা বিক্রমকে বলে, আমরা খুশিকে নিতে এসেছি, তোমরা এতদিন খুশিকে দেখে রেখেছ, এর জন্য অনেক ধন্যবাদ। আজ থেকে খুশির সমস্ত দায়িত্ব আমাদের। বিক্রম বলে, খুশি কোথাও যাবে না, আপনারা চাইলে খুশির সাথে এখানেই থাকতে পারেন। খুশির নানা বলে, খুশি আমাদের নাতি, আর তুমি শুধুমাত্র খুশির কেয়ারটেকার। খুশির উপর তোমার কোনো অধিকার নেই। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো আমরা কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এই সব কিছু শুনে বিক্রম অনেক রেগে যায়। বিক্রমকে শান্ত করার জন্য শুভ্রদা বিক্রমকে বাইরে নিয়ে গিয়ে বলে, ওরা যা বলছে ঠিকই বলছে, আমরা শুধুমাত্র 6 মাসের জন্য খুশির দেখাশোনার দায়িত্ব নিয়েছিলাম। আমাদের ইমোশনের কোনো মূল্য নেই এখানে। আমাদেরকে খুশির ভবিষ্যতের কথাও ভাবতে হবে। ওদের কাছে খুশি ভালো থাকবে। অনেকটা বাধ্য হয়ে বিক্রম খুশিকে যেতে দিতে রাজি হয়। খুশির নানা নানি খুশিকে নিয়ে চলে যায়। পরের দিন কার্তিকও শুভ্রদাকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে কার্তিক তার এবং শুভ্রদার বিয়েতে যাওয়ার জন্য ইনভাইট করে বিক্রমকে। সবাই চলে যাওয়ার পর বিক্রম অনেক একা হয়ে পড়ে। সে প্রতিনিয়ত খুশিকে মিস করতে শুরু করে। অন্যদিকে শুভ্রদাও খুশি এবং বিক্রমকে খুব মিস করতে থাকে। কিছুদিনের মধ্যে শুভ্রদার বিয়ের ফাংশন শুরু হয়ে যায়। বিয়ের কোনো ফাংশনেই শুভ্রদা আনন্দিত হতে পারছিল না। এদিকে বিক্রম একা একা অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। একদিন হুট করেই সে ইন্ডিয়ায় ফেরার সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ায় পৌঁছে প্রথমে সে নিজের বাড়িতে যায়। বিক্রমের মা বিক্রমকে দেখে অনেক খুশি হয়, কিন্তু বিক্রমের অনেক মন খারাপ ছিল। বিক্রমের মা মন খারাপের কারণ জানতে চাইলে বিক্রম বলে, খুশি আমার ছেলে নয়, কিন্তু গত 4 মাস ওকে আমি আমার সন্তানের মতো করে লালন পালন করেছি। ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত ছিল। আমি জানি না ওকে বড় করে তুলতে কতটা সময় লাগতো, কিন্তু আমি চেয়েছিলাম ও সারা জীবন আমার সাথে থাক। কিন্তু ওর নানা নানি জোর করে ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে। খুশিকে ছাড়া আমার পক্ষে থাকা একদমই সম্ভব হচ্ছে না। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিক্রমের মা তখন বলে, তুমি যেমন খুশিকে মিস করছো তেমনি আমিও তোমাকে মিস করি। তোমার ছোটবেলার প্রতিটা মুহূর্ত আমার মনে পড়ে, কিন্তু আমি চাইলেও তোমার সাথে কথা বলতে পারি না। আমি তোমাকে কল করলে তুমি ব্যস্ততা দেখিয়ে কল কেটে দাও। তোমার ভয়েস শোনার জন্য আমি প্রতিটা দিন অপেক্ষা করি, কিন্তু আমার সাথে কথা বলার মতো সময় হয় না তোমার। বিক্রমের বাবাও বলে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। আমাদের ইচ্ছে করে তোমাকে সারা জীবন আমাদের কাছে রেখে দিই, কিন্তু আমরা চাই তুমি খুশি থাকো। তোমার খুশিতেই আমাদের খুশি। বিক্রম তখন রিয়েলাইজ করে সে সবসময় তার বাবা মাকে ইগনোর করে অনেক ভুল করেছে। যেখানে কোনো রকম রক্তের সম্পর্ক ছাড়াই খুশিকে সে এতটা ভালোবেসে ফেলেছে, সেখানে তার জন্মদাতা পিতামাতা তাকে কতটা ভালোবাসে
সেটা বিক্রম ভালোভাবে উপলব্ধি করতে পারে। এরপর বিক্রম তার বাবা মাকে শুভ্রতার ব্যাপারে জানায়। বিক্রম এটাও জানায় আজ শুভ্রতার বিয়ে। সবকিছু শুনে বিক্রমের বাবা বলে, তোমার এখনই শুভ্রতার কাছে যাওয়া উচিত। শুভ্রতার বিয়ে হয়ে যাওয়ার আগেই ওকে তুমি তোমার ভালোবাসার কথা জানিয়ে দাও। শুভ্রতা রাজি হবে কিনা এটা তার সিদ্ধান্ত। বিক্রম তখন রামুকে নিয়ে দ্রুত শুভ্রতার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়, কিন্তু শুভ্রতার কাছে যাওয়ার আগেই বিক্রম খুশির কাছে যায়। সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে বিক্রম এবং রামু খুশির নানার বাড়িতে ঢুকে পড়ে। ওরা রুমের ভেতর ঢুকে দেখে খুশি জেগে আসছে। বিক্রম আর শুভ্রতাকে ছাড়া খুশিও ভালো থাকতে পারছিল না, তাই বিক্রমকে দেখেই খুশি অনেক খুশি হয়। বিক্রম খুশিকে নিয়ে চলেই যাচ্ছিল, তখনই খুশির নানার ঘুম ভেঙে যায়। খুশির নানা বিক্রমকে দেখে অনেক রেগে যায় এবং গুলি করার জন্য পিস্তল বের করে। তখন খুশির নানি তাকে থামিয়ে দিয়ে বলে, বিক্রম খুশিকে নিতে এসে ভালোই করেছে, কারণ খুশিও বিক্রমের জন্যই অপেক্ষা করছিল। আমরা নিজেদের খুশির জন্য খুশিকে জোর করে আমাদের কাছে রেখেছি, কিন্তু আমরা কখনো এভাবে খুশিকে ভালো রাখতে পারবো না। এরপর খুশির নানি বিক্রমকে বলে, খুশিকে তুমি নিজের সাথে নিয়ে যাও। এর মাঝে ঘড়ির ঘন্টা বেজে ওঠে। শুভ্রতার বিয়ের আর মাত্র 2 ঘন্টা বাকি। রামু বিক্রমকে বলে, 2 ঘন্টার মধ্যে এত দূরে যাওয়া কোনোভাবেই সম্ভব না। রামুর কথা শুনে খুশি আঙুল দিয়ে তার নানার হেলিকপ্টার দেখিয়ে দেয়। খুশির কথা চিন্তা করে খুশির নানা বিক্রমকে হেলিকপ্টারটা দিতে রাজি হয়ে যায়। এরপর ওরা ফাইনালি হেলিকপ্টারে করে শুভ্রতার বাড়িতে পৌঁছে যায়। বিক্রম এবং খুশিকে দেখে শুভ্রতা বিয়ের মণ্ডপ থেকে উঠে আসে। এখানে সবার সামনে বিক্রম শুভ্রতাকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। বিক্রম বলে, খুশির জন্য হলেও আমাকে তোমার জীবনসাথী হিসেবে অ্যাকসেপ্ট করো। সেই সাথে বিক্রম শুভ্রতাকে প্রমিস করে আজকের পর থেকে সে কোনো মেয়ের দিকে তাকাবে না, কখনো ড্রিঙ্কস করবে না, এমনকি তার যত বাজে অভ্যাস আছে সব কিছু সে বাদ দিয়ে দেবে। বিক্রমের কথা শুনে খুশির বাবার রেগে গেলে কার্তিক তাকে শান্ত করে। কার্তিক বুঝতে পেরেছিল বিক্রম এবং শুভ্রতা একে অপরকে ভালোবেসে ফেলেছে। খুশির জন্য বাবা মা হিসেবে বিক্রম এবং শুভ্রতাই পারফেক্ট, তাই কার্তিক নীরবে নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করে দেয়। এদিকে শুভ্রতা কোনো জবাব দেওয়ার আগেই হঠাৎ চারপাশে পটাকা ফুটতে থাকে। কোনো কারণ ছাড়াই হুট করে এভাবে পটাকা ফুটতে শুরু করায় বিয়েতে আমন্ত্রিত অতিথিরা ছুটাছুটি করতে শুরু করে। ভিড়ের মাঝে হঠাৎ খুশি হারিয়ে যায়। শুভ্রতা এবং বিক্রম অনেক চিন্তিত হয়ে খুশিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই খুশি বিক্রমকে বাবা বলে চিৎকার করে ডাকে। খুশির মুখে বাবা ডাক শুনে বিক্রম অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। খুশিও একই সাথে তার বাবা এবং মাকে পেয়ে অনেক খুশি হয়। আর এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়।